ডুবু ডুবু করে নাও বহয়ে বিষম বাও, ডুবু ডুবু করে নাও বহয়ে বিষম বাও। দেখে হাসে গোরা বনমালী মালি, দেখে হাসে গোরা বনমালী। ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া। যুবতী ভুলিল লাখে লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে। কেহ করে উতারল ঘন ঘন হরিবল, কেহ করে উতারল ঘন ঘন হরিবল। দুকুলো নদী আর লোকে দেখে দেখে, দুকুলো নদী আর লোকে দেখে। কহে দিন রামানন্দে এহেন আনন্দ স্থান দে, কহে দিন রামানন্দে। যেদিন ওই মেয়ের জন্য চতুর জীবনখানা নষ্ট হয়ে যাবে না, সেদিন সবাই বুঝবে যে আমি ঠিক ছিলাম। একা বঞ্চিত রহিনু আমি একা। ওখানে এই আধার রাতে সমস্ত মেয়ে একা একা চললি কোথায়? মাথায় দেখি সিঁদুর। কি গো মেয়ে, শ্বশুরের ঘর থেকে পালাচ্ছ নাকি? বুড়িমা, আমায় একখানা কথা কইতে পারবে? এখান থেকে বাগবাজারের পথ আর কতখানি? বাগবাজার যাবে একা একা? হ্যাঁ, আমাকে যে যেতেই হবে। গা ভরা গয়না, বড় ঘরের বউ বলেই তো মনে হচ্ছে। সাবধানে যেও, এই পথ দিয়েই যাও, পেয়ে যাবে রাস্তা। এই পথ দিয়ে এগোবো? হ্যাঁ। বলি আমি অধম রইলাম পরে, আর সকলে চলে গেল। আমি অধম রইলাম পরে, আর সকলে চলে গেল। বলি আমি অধম রইলাম পরে, আর সকলে চলে গেল। আমি অধম রইলাম পরে। এই পালাখানা তুমি নিজের কাছে রাখো, আর কেউ যদি খোঁজ করতে আসে ভুলেও কিন্তু বলো না যে আমার মতো অভাগীর সাথে তোমার দেখা হয়েছে। এ ধন যৌবনা পুত্র পরিজনা, এ ধন যৌবন পুত্র পরিজন। অনেকদিন আগে আমি মাকে কয়েছিলাম যে মা, না চিনে না জেনে এরকম একজন মেয়েকে বাড়ির বউ করে এনো নে। মা সেদিন আমার কথা শোনেনি। জীবন টলমল কমল দল। তোমার হাতে অকাল বৈধব্য যোগ আছে। আমি কখন থাকি কখন যা, আমি কখন থাকি কখন যাই। আমার জীবনের নিঃশ্বাসের বিশ্বাস না, বিশ্বাস কমল দল জল জীবন টলমল। ভজ হে হরিপদ নিখরে। এ সংসারকে তুমি কোনোদিনও সন্তান দিতে পারবে না। শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে, অভয় চরণার বৃন্দ রে। মানুষ দুরাহা জনম শত সঙ্গে, মানুষ দুরাহা জনম শত সঙ্গে। তরহ ভব সিন্ধুরে, তরহ ভব সিন্ধুরে। শ্রবণ কীর্তন শরণ বন্দন, শ্রবণ কীর্তন শরণ বন্দন। পাদ সেবন দাসীরে। পূজন সখীগণ আত্মনিবেদন, আত্মনিবেদন হইলা। আত্মনিবেদন হইলা।
কেউ। ওমে শুনছো? ওমে ওমে শুনছো? ও বউ, বউ শুনতে পাচ্ছ? মেয়েটা কে? কোথা থেকে এলো? ওমে শুনছো? ওমে চোখ খোলো। আচ্ছা তোমরা একটু সরে দাঁড়াও, হাওয়া আসতে দাও। ওমে চোখ খোলো। ওমে ওমে দেখে তো বড় ঘরের বউ বলে মনে হচ্ছে গুরুদেব, কিন্তু এত রেতে একে নিলো কি করে? ওমে শুনতে পাচ্ছ? ওমে রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। কপালে তো চন্দনের আবছা দাগ রয়েছে গুরুদেব। কোন ঘরের বউ? এখানে এলো কেন? বিয়ের আসর থেকে চলে এসেছে কিনা কে জানে। ওমে শুনতে পাচ্ছ? ওমে 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 শুনছো? কই দেখি। মা জগদম্বা, ওর বাঁ হাতটা একটু মেলে ধরো তো দেখি। যে মেয়েকে যদুনাথের বউ করে নিয়ে এসেছো তার জন্মপত্রিকা তো নেই, কিন্তু তার গরকোষ্ঠীতে অকাল বৈধব্য যোগ এবং সন্তানহীনা থাকার চিহ্ন স্পষ্ট। এ তো জানবাজারের মারবাড়ির বউ, যদুনাথের স্ত্রী। এখানে এলো কি করে? সর্বনাশ! জীবন, এখনই একবার জানবাজার রওনা হও। আগে গুরুদেব। তাদেরকে গিয়ে বলো তাদের ঘরের বউ এখানে আছে এবং নিরাপদে আছে। তারা এসে যেন তাদের ঘরের বউকে নিয়ে যায়। আগে গুরুদেব। তোমরা শীঘ্রই ওর জন্য গরম দুধের ব্যবস্থা করো। আগে গুরুদেব। কল্যাণ হোক। মা, এই আধারে এত দূর থেকে তুমি এখানে এলে কি করে? আর একা একা এলেই বা কেন? গুরুদেব, আমি সব জেনে গেছি গুরুদেব। আপনি কেন সেদিন আমার হাত থেকে চমকে উঠেছিলেন? বড় মাসিমণি আমায় সব কয়ে দিয়েছে। আমি আমার দুর্ভাগ্যের ছায়া তেনার উপর পড়তে দিতে চাই না গুরুদেব। মা, এত বড় সিদ্ধান্ত নেবার অধিকার বোধ করি তোমার নেই। তুমি রানী মায়ের নাতবো। সে বাড়ি আর পাঁচখানা বাড়ির থেকে আলাদা। তাদের সম্মানও অন্য ধারার। তুমি নিশ্চয়ই কাউকে কিছু না বলেই এখানে এসেছো। জানালে কি আর আসতে পারতুম গুরুদেব? আমি আগেই শুনেছিলাম আপনি বাগবাজারে থাকছেন। ও বাড়িতে থাকছেন না, সেও আমারই জন্য। কিন্তু বিশ্বাস করুন গুরুদেব, এ নিয়ে আমায় কেউ কিচ্ছুটি করেনি। নয় মা, দেখো মা, তুমি এখন ছেলে মানুষ। এত বড় সিদ্ধান্ত নেয়ার মতন বয়স তোমার এখনো হয়নি। না
জানিয়ে এসে হয়তো আমি দোষ করেছি, কিন্তু একজন স্বামীর জীবন রক্ষের অধিকার তো একজন স্ত্রীর থাকে, তাই নিয়ে গুরুদেব আমাকে আপনার পায়ে ঠাঁই দিন বাবা। আমি আর ফিরে যেতে চাই না, ওনার জীবন কারাগারে রক্ষেও। এ অত্যন্ত গভীর আর জটিল বিষয় মা। তবে তুমি যখন সব জেনেই গেছো, তাহলে বলি, যদুনাথ নিজেই স্বল্পায়ু, তাই তুমি ওর জীবন থেকে সরে গেলেও যদুনাথের আয়ু বৃদ্ধি পাবে না। তাই আমি বাগবাজারের জ্যোতিষবিদ্যায় পারদর্শী জগন্নাথ তর্কালঙ্কার মহাশয়ের কাছে বিধান নিতে গিয়েছিলাম। তিনি একটি উপায়ের কথা আমাকে বলেছিলেন। যদি কোনো সৌভাগ্যবতী সতীলক্ষ্মীর সাথে যদুনাথের পুনরায় বিবাহ হয়, তাহলে তার ভাগ্যের জোরে যদুনাথের সৌভাগ্য এবং আয়ু দুই বৃদ্ধি পাবে। কিন্তু সে তো আর সম্ভব নয়, কারণ তোমার দিদি শাশুড়ি কোনো কালেই সেই বিধান মেনে নিতে পারবেন না। তাই যা হচ্ছে হোক। তবে হ্যাঁ মা, এটাও ঠিক, আমি বহুবার দেখেছি তোমার দিদি শাশুড়ি তার বিশ্বাসের জোরে অনেক অসাধ্য সাধন করেছেন। এবারেও হয়তো সেই বিশ্বাসের ওপর ভর করেই তিনি এমন একখানা সিদ্ধান্ত নিয়েছেন। তবে হ্যাঁ, আমি সেটা মেনে নিতে পারিনি, কিন্তু তাই বলে তার সিদ্ধান্তের বিরোধিতা করাও আমার পক্ষে সম্ভব হয়নি মা। মা, ওঠো ওঠো মা। দেখো মা, তোমার দিদি শাশুড়ি যখন তোমাকে তার নিজের ঘরের বউ মেনে নিয়েছেন, তখন আর কথা বাড়ানোর কোনো মানেই হয় না। আজ আমাদের এখানে অষ্টপ্রহর কীর্তন চলছে, অনেক কাজ বাকি। তুমি গিয়ে বষ্টমীদের ঘরে বিশ্রাম নাও, কেমন? আর হ্যাঁ, তোমার সংবাদ আমি জানবাজারে অনেক আগে পাঠিয়ে দিয়েছি। কেন কেন গুরুদেব, কেন আপনি আমার সংবাদ পাঠালেন ও বাড়িতে? আমি যে আরো বাড়িতে ফিরে যেতে চাইনি। আমি কি করবো এবার বলে দাও, কি করবো আমি? বড় বৌঠান, বাবা মশাই যদু দাদা এখনো ফেরেননি না? না, সেচটা উঠবো
এখনো তো কেউ পেরেনি, হয়তো ওনারা আসার কোচ পেয়েছেন। আপনি হয়তো ঠিকই বলছেন, বাবা মশাই হয়তো মেজো বৌঠানকে সঙ্গে নিয়ে ফিরছেন। আমি বরং একবার এগিয়ে দেখি। যদু দাদা, তুমি বৌঠানের খোঁজ পেয়েছো? তিনি কোথায়? বলো না, বৌঠান কোথায়? তুমি কোনো কথা বলছো না কেন যদু দাদা? টাউরপো, সব ঠিক আছে তো? টাউরপো, তোমার শরীর ভালো আছে? টাউরছি, একটু জল নিয়ে এসো নে। টাউরপো, বউ ভালো আছে তো? কোনো বিপদ আপদ? জানি না বৌঠান, কেউ কিছু বলতে পারলো না। ঘাটের মাঝিদের জিজ্ঞেস করেছিলে? মাঝিরাও কিছু দেখেনি। আশেপাশের সব দোকান, পাশের বাজার সব বন্ধ ছিল, তাই কোনো খবরই পেলাম না। অন্ধকারে কোথায় হাতড়াই বলুন তো? কোথায় ছুটবো এখন? আশা যেটা কি কাণ্ড করলো। এই কথাটা যখন বড় মাসিমণির কানে যাবে, তখন উনি কি ছেড়ে কথা বলবেন? এইভাবে রাতের অন্ধকারে নিঃশব্দে চলে যাওয়ার আগে আমাকে একবার বলে যাওয়া যেত না? আপনি বলুন বৌঠান। টাউরপো, তখন কি আর তার মাথার টিক ছিল? নাকি এইসব কথা শুনলে কারণ মাথার টিক তাকে? টাউরপো, এদিকে এসো, এসো দেখি এসো। জল বাতাসা খেয়ে একটু বিশ্রাম নেবে, যা হবার তা তো হবেই। দে জলটা দে, এনো এনো জলটা খাও। তাছাড়া মেশোবাবুরা তো আছেন, তারা ঠিক কিছু না কিছু একটা উপায় বার করবেন। আচ্ছা, বাবা মশাই কোথায়? তাকে তো দেখছি না। মেশোবাবু বোধহয় ঘাটে গেছেন, নতুন কোনো খবর যদি পাওয়া যায়। কোনো খবর তাহলে পাওয়া যায়নি এখনো? আর মথুর ওই তো মথুর কি হবে এখন তাহলে? হ্যাঁ, আমরা এখন তাহলে কি করব? আমরা এখন তাহলে কি করব? ঘরের বউ এরকম চিরকাল নিখোঁজ থাকবে? একদিন না একদিন তো লোকে জানতে পারবে, সবার কাছে মুখ দেখাবো কি করে? তার থেকে বড় কথা আটামশাই, আমার বড় ভয় হচ্ছে মেজ বৌমার কোনো বিপদ আপদ হলো না তো? তাহলে তো শেষ পর্যন্ত সেই কোতোয়ালি ভরসা। কিন্তু তুমি বিশ্বাস করো, আমার কোতোয়ালিতে যাওয়ার এতটুকু ইচ্ছে নেই, এতটুকু ইচ্ছে। তুই এছাড়া যে কোনো উপায় নেই আটামশাই, কোতোয়ালিতেই জানাতে হবে। তুমি এটার বদনামের কথাটা তো ভাবতে হবে। পদ্ম যে কেন বৌমাকে সব কথা বলতে গেল? মা পই পই করে নিষেধ করেছিলেন। আটামশাই, এখন এসব কথা থাক। আমি বলি কি, আমি লোকজন পাঠাচ্ছি হুগলির বাড়িতে, হয়তো বৌমা মাধবের কাছে গিয়ে থাকতে পারে। তাহলে তো মাধব আমাদের খবর দিত। মাধব কি খবর দিত না আমাদের? একটা কথা মনে হচ্ছে জানো, বৌমা আমাদের জানাশোনা কোনো জায়গায় যায়নি, কারণ যদি যেত তাহলে কেউ না কেউ আমাদের খবর দিত। সেটা তো হয়নি, তাই না? তুমি এখন বরং একটু বিশ্রাম করো। হ্যাঁ, আমি আরেকবার গঙ্গার ঘাটে যাই। এখন তো লোক চলাচল শুরু হয়েছে, যদি কেউ কোনো খবর দিতে পারে তাহলে। হ্যাঁ, তুমি ভূপাল, শোনো, আমি বলি কি, তুমি একবার আমার সঙ্গে গঙ্গার ঘাটে যাবে। এখন তো লোক চলাচল হচ্ছে, এখন হয়তো। আগে এ বাড়ি স্বর্গীয় রাজচন্দ্র দাস মহাশয়ের তো? হ্যাঁ, কিন্তু কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আগে আমাকে শ্রী রামসুন্দর চক্রবর্তী ঠাকুর পাঠিয়েছেন একখানা খবর দিতে। গুরুদেব পাঠিয়েছেন? আগে হ্যাঁ। তা কি খবর দিয়ে পাঠিয়েছেন? আগে আপনাদের ঘরের লক্ষ্মী গুরুদেবের চরণে ঠাঁই নিতে এসেছিলেন কাল রাতে। কে ঠাঁই নিতে গেছিলেন? কার কথা বলছেন আপনি? আগে আপনাদের বাড়ির বউ, তাই তো কইলেন গুরুদেব। বাগবাজারে যেখানে গুরুদেব রয়েছেন সেখানে। যদু যখন একখানা সূত্র পাওয়া গেছে, তখন আর সময় নষ্ট করা ঠিক হবে না। আমাদের এখনই যেতে হবে। বড় বৌমা, তুমি বাড়িতে সবাইকে বলে রেখো আমরা বাগবাজার যাচ্ছি। বৌমাকে নিয়েই ফিরবো। আপনি চলুন, আপনি যে আমাদের কি উপকার করলেন, আসুন। মথুর, সাবধানে যেও। হ্যাঁ, আর ভূপাল, তুমি শিগগিরই একটা পালকি তৈরি করতে বলো। বৌমা ফিরবে কিসে? আগে মেশোবাবু। যাক যদু, বাবা যদু, যেটা বললাম, এখনই আমাদের রওনা হতে হবে বাবা। চলো, আর সময় নষ্ট করা ঠিক হবে না।